আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্ত্রী নাসরিন সহ ইভ্যালির মালিক রাসেল গ্রেফতার, গ্রাহকদের 550 কোটি টাকা গায়েব। 21 অক্টোবরের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল 5 অক্টোবর খুলে দেওয়ার সুপারিশ। 20 অক্টোবর খোলার চেষ্টায় চট্টগ্রাম। স্কুলগুলোতে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 2 দিন। মিডিয়া বা টক শো দেখিয়ে দেশ চালান না, জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের উদ্দেশ্যে সকাল 9টা দেশ ছাড়বেন শেখ হাসিনা। খালেদা জিয়ার সাজা আরও স্থগিতের বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলের বিভিন্ন পর্যায়ের সাথে বিএনপির 3 দিনের বৈঠক শেষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার প্রতারণা এবং অর্থ আত্মসাতের মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ খবরে ইভ্যালির কার্যালয়ে ভিড় করেন অনিশ্চয়তায় পড়া শত গ্রাহক। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন পণ্য সরবরাহকারী কোম্পানি ও গ্রাহকদের কাছে ইভ্যালির দায় 543 কোটি টাকার। বিপুল এ অর্থের হদিস মিলছে না কোথাও। টাকা নিয়েও পণ্য বুঝিয়ে না দেয়া সহ প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ইভ্যালির মালিক মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। গুলশান থানায় দায়ের করা এক গ্রাহকের প্রতারণার মামলার সূত্র ধরেই চলে এই অভিযান। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল অনলাইনে পণ্য বেচাকেনার সঠিক তথ্য দিতে না পারায় গ্রেপ্তার হতে পারেন মোহাম্মদ রাসেল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো বৃহস্পতিবার বিকেলে 5:30টার দিকে স্বামী স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করে নেওয়া হয় র্যাবের সদর দপ্তরে। অ্যাকচুয়ালি তাকে আজকে গ্রেফতার করেছি বা আটক করেছি যাই বলেন, সেটা করেছি মূলত একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে উনি মামলা করেছেন। অভিযান আমরা পরিচালনা করেছি, তার বাসায় আমরা তার যে ব্যবসায়িক যে বিভিন্ন ডকুমেন্ট সহ বিভিন্ন জিনিস এগুলো আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করেছি এবং গ্রেফতার করে তাদেরকে আমরা র্যাব সদর দপ্তরে নিয়ে এসেছি। এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে রাসেল শামীমা দম্পতি গ্রেপ্তারের খবরে ইভ্যালির ধানমন্ডির সোভানবাগ কার্যালয়ে ভিড় করেন অসংখ্য গ্রাহক। বাংলাদেশ ব্যাংক শুধু নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তেও উঠে আসে ইভ্যালির বিরুদ্ধে 543 কোটি টাকা নয়ছয় করার চাঞ্চল্যকর তথ্য, যার মধ্যে আছে বিভিন্ন কোম্পানির পাওনা, এমনকি কম দামে পণ্য পাওয়ার আশায় চোখ বুজে বিশ্বাস করে দেয়া গ্রাহকের টাকাও। এই ঘটনায় ইভ্যালির মালিক গ্রেপ্তারের খবরেও মোহ ভাঙতে আরও সময় চান ভুক্তভোগীরা। তাদেরকে সময় দেওয়া উচিত ছিল, আমরা কাস্টমাররা সময় দিতে চাই, সরকারের উচিত ছিল সময় দেওয়া। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি, আইনের গতিতে চলবে, কিন্তু আমাদের গ্রাহকদের বা কাস্টমারদের কি হবে? আমরা যারা সুষ্ঠু বিচার হোক, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা আমাদের সাধারণ গ্রাহকের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই, আমরা কোনো গ্রেফতার চাই না। গ্রেফতার কোনো কিছু সমাধান না। কোম্পানি যদি রান করে কোম্পানির কাস্টমাররা প্রোডাক্ট পাবে। আমার লক্ষ লক্ষ টাকার মাল আছে, আমি তো মামলা করলাম না। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে হোক অথবা যাই হোক, আমি এখন যে আমার যে প্রোডাক্টগুলো দিয়েছি আমি সেটার যে পেমেন্ট যে পাবো সেটার আমি নিশ্চয়তাটা চাচ্ছি। ইভ্যালির তথ্য অনুযায়ী 550 কোটি টাকার দায়দানের বিপরীতে তাদের সম্পদ আছে 90 কোটি টাকার। তাহলে বাকি 450 কোটি টাকা গেল কোথায়? আদৌ কি তা ফেরত পাবেন ভুক্তভোগীরা, নাকি পরিণতি হবে ডেস্টিনি বা হাই হাই কোম্পানি যুবকের মতো? জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ থাকা আবাসিক হল আগামী 5 অক্টোবর খুলে দেওয়ার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের বাসভবনে এই সভা হয়। এতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আগামী 5 অক্টোবর সকাল 8টা থেকে হল খোলার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো 26 সেপ্টেম্বর থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখার সুপারিশ এসেছে। তবে হলে ওঠা ও গ্রন্থাগার খোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকার শর্ত দেওয়া হয়েছে। এদিকে সব শিক্ষার্থীকে 1 ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী 20 অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটের সভায় ক্যাম্পাস খোলা নিয়ে এই আলোচনা হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনার টিকা নিবন্ধনের সুবিধায় একটি ওয়েব লিঙ্ক চালু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এদিকে মাধ্যমিকের নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 20 সেপ্টেম্বর থেকে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 2 দিন। এছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 1 দিন। করোনা সংক্রমণ কমে আসায় 18 মাসের দীর্ঘ বিরতির পর গত 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। নতুন রুটিনে ষষ্ঠ শ্রেণীর ক্লাস হবে মঙ্গলবার, সপ্তম শ্রেণীর সোমবার, অষ্টম শ্রেণীর রবি ও বৃহস্পতি এবং নবম শ্রেণীর ক্লাস হবে শনি ও বুধবার। অন্যদিকে করোনা পরিস্থিতিতে বাল্যবিবাহ বেড়েছে সারা দেশে। সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 47 ছাত্রীর বিয়ের ঘটনা ফাঁসে নড়েচড়ে বসেছে প্রশাসন। একই উপজেলার ঘোনা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিয়ে হয়েছে 34 শিক্ষার্থী। জেলার বেশিরভাগ স্কুলের চিত্র এমনই। দরিদ্রতা, কুসংস্কার এবং দ্রুত বিয়ে দিয়ে দায় সারার প্রবণতা থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন শিক্ষকরা। সাতক্ষীরায় 1,38,000 শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কলেজে লেখাপড়া করছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় 72,000। করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাল্যবিয়ের শিকার হয়েছে অনেকে। ঝরে পড়া এসব শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। বিয়ে হয়েছে 50 জনের, বিবাহযোগ্য আছে 14 জন, কিন্তু সবাই বাল্য বিবাহ না। স্কুল কর্তৃপক্ষ চেষ্টা করেছে তাদের বিয়েটা বন্ধ করা যায় কিভাবে, কিন্তু গার্জেনরা অত্যন্ত অসচেতন বিধায় এটা বন্ধ করা সম্ভব হয়নি। বাল্য বিয়ে হয়ে গিয়েছে, যা ইতিপূর্বে বিভিন্নভাবে তারা গোপন রেখেছে। একইভাবে বিয়ে হয়ে গেলে অনেকে স্কুলে আসছে। শিক্ষার্থীরা এই ধরনের বাল্যবিবাহের শিকার না হয় সে ব্যাপারে আমরা পজিটিভলি মাঠে কাজ করছি এবং করব। করোনায় বদলে যাওয়া অর্থনৈতিক অবস্থাকে দুষছেন অভিভাবকরা। বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তারা। লেখাপড়া তো আছে না, 2-3টে মেয়ে, আমার আয় রোজগার তো নেই, কোনো জায়গায় কাজ কাম চলতি না, তা কি করবো? এই বিয়ে না দিলে তো উপায় নেই। মহল্লাবাসীর কাছ থেকে 2-5 টাকা করে তুলে সবাই বিয়ের আয়োজনটা করেছিল। কালকে এই পর্যন্ত আমরা রান্না বাড়া করিনি, আমরা খাইনি। আমাকে বাড়িওয়ালা ধরে নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, জন দিয়ে খাই, স্বামীও জন দেয়, আমিও জন দিই। এখন এক জায়গাতে আইসে শাদি, আমরা গরিব মানুষ, সে শাদিটা ভালো ছিল বলে আমি শাদিটা করেছি। স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, আজকের এইখানে বসে বসে ইন্টারনেট চালিয়ে তারা নেশাগ্রস্তর দিকে ঝুঁকে পড়ছে। করোনার কারণে, আর্থিক সচ্ছলতার কারণে বাল্যবিবাহ দিতে বাধ্য হয়েছে। বাল্য বিয়ে দেওয়া অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যখনই বাল্যবিবাহে কোনো সংবাদ পাই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়ে থাকি। সেটা প্রতিরোধ করার জন্য মোবাইল কোর্ট করে শাস্তির আওতায় এনে আমরা সেটা করে থাকি, যাতে দৃষ্টান্ত হয়, অন্যরাও যেন বাল্য বিয়ের ব্যাপারে উৎসাহিত না হয়। জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিকে সক্রিয় হওয়া এবং প্রশাসনের কঠোর নজরদারি চান সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশ চালান অন্তর থেকে, মিডিয়া বা টক শো দেখে নয়, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা নিয়ে সংসদে আবারও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, খুনি, সন্ত্রাসী, ধর্ষক, যুদ্ধাপরাধীদের ভরসা জিয়া ও তার অনুসারীরা। আশ্রয়ণ প্রকল্পের ভেঙে যাওয়া 300টি ঘরের অনিয়ম, দুর্নীতি নিয়ে বিস্তারিত অনুসন্ধান করতে দুদকের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদে চলতি অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়া, করোনাকালীন অর্থনীতি সচল রাখা, সবার জন্য টিকার ব্যবস্থা সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পে ভেঙে পড়া 300 ঘরের অনিয়ম, দুর্নীতির কারণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের কথাও বলেন তিনি। 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি, আর 10-12টা জায়গায় যেখানে অতি বৃষ্টি হলো, সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে। সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল। আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে, সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত, ফ্লোরগুলি খুঁচে ওটা ভাঙা। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে কয়টা ঘরে যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। প্রধানমন্ত্রী সংসদে দেয়া তার বক্তব্যে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তোলেন বিএনপির নেতিবাচক রাজনীতি নিয়েও। জিয়া যেখানে দায়িত্ব
দায়িত্বে ছিল সেখানে সব থেকে বেশি নাকি মানুষ মারা গেছে। তিনি একটা সেন্টারে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর সেখানে ক্যাজুয়ালিটি বেশি হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে সে তাহলে যুদ্ধে কি কাজ করেছে পাকিস্তানিদের পক্ষে, যাতে আমাদের মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে সেই ব্যবস্থা করেছিল কি না, সেটাই আমার প্রশ্ন। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে, আর জেনারেল এরশাদ সাহেব আবার এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী। সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। তখন এই পার্লামেন্টে বারবার প্রশ্ন এসেছে যে যদি লাশ পাওয়া যায় তো লাশের ছবি থাকবে না কেন? পোস্টমর্টম করা হলে সে পোস্টমর্টমে সেটাও তো একটা রিপোর্ট বানিয়ে দিয়েছিল, এবং সব না আমি বলি লাশ শনাক্ত করছিল মীর শওকত শনাক্ত করে। টেকনিক কথা আমি তাকে অনেক মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম, আমি জিজ্ঞাসা করেছিলাম সত্যি কথা বলেন তো, বলে যে লাশ কোথায় পাবো। ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করতে, আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে বোন লাশ পাবো কোথায়, আর কি বলবো। সবাইকে ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চন্দ্রিমা উদ্যানের বাজারে জিয়ার লাশ নেই বলে সংসদে আবারও দাবি সরকার দলীয় সংসদ সদস্যদের। অন্যদিকে সরকারের ব্যর্থতা, অনিয়ম আর দুর্নীতি ঢাকতেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক তোলা হচ্ছে বলে অভিযোগ বিএনপি-এনপিদের। বৃহস্পতিবার সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চতুর্দশ অধিবেশনের শেষ দিনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই বেশ কয়েকটি বিলের সাথে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ নিয়ে বিশেষ আইনের মেয়াদ 5 বছর বাড়ানো হয়। এ সময় জাতীয় আর্কাইভ বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যে আবারও জিয়ার লাশ নিয়ে বিতর্ক ওঠে। ওখানে যে জিয়াউর রহমানের কবর নাই মাননীয় স্পিকার, এটা 40 বছর আগে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আমি আপনাকে খালি বিষয়টা তুলে ধরতে চাই। তখন বিএনপির সরকার ক্ষমতার সব তাদের। আমি 20 জুন 1981 আমি পার্লামেন্টে সরকারের কাছে জানতে চাইছিলাম, নিশ্চয়ই আপনাদের কাছে সেই লাশের ছবি আছে। আগামী 2 দিনের ভিতর পত্রপত্রিকা সেই ছবি ছাপিয়ে জনমনের সন্দেহ দূর করার চেষ্টা করুন। আজ যদি তা করতে না পারেন, জনগণের সন্দেহ যেটা হয়েছে সেটাই পরিণত হবে। আজ 40 বছর পর্যন্ত একখানা ছবি দেখাতে পারেন না। বিএনপি দলীয় সংসদ সদস্যরা দাবি করেন সরকার ব্যর্থতা ঢাকতেই মৃত্যুর 40 বছর পর জিয়ার লাশের প্রসঙ্গ তোলা হচ্ছে। তার লাশের পোস্টমর্টম হয়েছে, সামরিক ট্রাইব্যুনালে বিচারও হয়েছে মাননীয় স্পিকার। সুতরাং এগুলো তো সত্য ঘটনা, এগুলো তো অসত্য কিছু নয়। আজকে জেনারেল এরশাদ জীবিত থাকলে কিন্তু উনি লজ্জা পেত। মাননীয় স্পিকার, আজকে 40 বছর পর কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে এই বিতর্ক? এই বিতর্ক এই কারণেই যাতে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। সরকারের সমস্ত ব্যর্থতা, ভোট চুরি, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, বিভৎস রকম লুটপাট, এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেবার জন্যই। এছাড়া সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের টিকা পরিস্থিতি, করোনায় মানুষের কাজ হারানো সহ সরকারি চাকরির বয়স আপাতভাবে বাড়ানোর দাবি জানিয়ে সংসদে বক্তব্য রাখেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টায় তিনি ঢাকায় ছাড়বেন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী তার এ সফরে ফিনল্যান্ড বিরতি নিয়ে 19 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন। 24 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। এ সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে সশরীরে উপস্থিতির পাশাপাশি মালদ্বীপ ও ভিয়েতনাম সহ কয়েকটি দেশের প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মন্ত্রীর আশা, অধিবেশনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আলোচনা হবে কোভিডকালীন বৈষম্য নিয়েও। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতেও সাইড লাইনে অনুষ্ঠান করবে বাংলাদেশ। এবার অধিবেশনে অংশ নিচ্ছে 80 সদস্যের সরকারি প্রতিনিধি দল। আগামী 1 অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদনের উপর কাজ চলছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয় যে সুপারিশ দিয়েছে তা নিয়ে কাজ চলছে। আগামী 24 সেপ্টেম্বর বেগম জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এমন অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার মুক্তি চেয়ে এ মাসের শুরুর দিকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আইন মন্ত্রণালয় পাঠায়। গত বছরের মার্চে করোনা মহামারী শুরু হলে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরে সে মেয়াদ 3 দফা বাড়ানো হয়। এইটা আইন মন্ত্রণালয় থেকে মানে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। ইয়েস নো কোনোটাই তো আমরা বলতে পারবো না, এটা প্রক্রিয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে যাবে, এগুলি আপনারা সবই জানেন, এটা প্রক্রিয়াধীন রয়েছে। দলের পরবর্তী কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবেন বিএনপির নীতি নির্ধারকরা। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সিরিজ বৈঠক শেষে এই কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 3 দিনের সিরিজ বৈঠক শেষে তিনি একথা বলেন। এদিন বৈঠকে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় আগামী দিনে নির্বাচন ও আন্দোলন নিয়ে তৃণমূলের ভাবনা শোনেন দলের হাইকমান্ড। পাশাপাশি দল গোছাতে মতামত জানান অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। শনিবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর জাতীয়তাবাদে বিশ্বাসী পেশাজীবী সংগঠন নেতা ও তৃণমূলের সংগঠকদের সাথে মতামত জানবেন বিএনপির নীতি নির্ধারকরা। এবং সামগ্রিক যে পরিস্থিতি সেই সম্পর্কে তারা কথা বলেছেন। এবং আজকে বিশেষত্ব হচ্ছে যে আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা ছিলেন তারাও বক্তব্য রেখেছেন। আমাদের এখনও কিছু কার্যনির্বাহী পরিষদের সদস্য বাকি রয়েছেন, তাদেরকে নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকেও আমাদের মিটিং করার কথা আছে। পেশাজীবীদের সঙ্গে আমাদের কিছু আলোচনা করার কথা আছে। যদি আমরা দেখি যদি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয় তাহলে সেই সভাগুলো আমরা অনুষ্ঠান করব। মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংক কর্মীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া একই সাথে ব্যাংক কর্মীদের ছাঁটাই বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া কর্মীদের চাকরিচ্যুত করা যাবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। সার্কুলারে 2020 সালের 1 এপ্রিল থেকে চলতি বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারী সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও চাকরিচ্যুত হয়েছেন কিংবা চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তাদেরকে বিধি মোতাবেক চাকরিতে পুনর্বহাল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে যেসব কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা যারা চাকরি থেকে পদত্যাগ করেছেন তাদের তথ্য আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কোভিড-19 এবং সংকটময় পরিস্থিতিতে ব্যাংকের কর্মীদের কর্মস্পৃহা অটুট রাখার স্বার্থে এসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই সার্কুলার জারি করা হয়েছে বলে উল্লেখ করে এই নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দেশে করোনায় একদিনে মারা গেলেন আরও 51 জন। এ নিয়ে এ পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃতের সংখ্যা 27,109 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 31,149টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে 1,862 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার 5.98%। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,549 জন। সুস্থতার হার 97.13%। একদিনে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 29 জন। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 8 জন। মৃতদের মধ্যে 28 জনই ষাটোর্ধ্ব বয়সী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 8 জেলার সংক্রমণ 5% নিচে নেমেছে। সারা দেশের বিভিন্ন জায়গায় গায়েবী মামলা হয়রানির অভিযোগে রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার মুরিদদের বিরুদ্ধে রিট করা হয়েছে। গায়েবী ও মিথ্যা মামলায় হয়রানির শিকার 8 ভুক্তভোগীর পক্ষে আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই রিট করেন। রাজারবাগ পীর ও তার মুরিদদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। এতে তাদের সম্পত্তি এবং ব্যাংক হিসাব তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে দুদক চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনকারী ও তাদের পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা দিতেও আবেদন করা হয়েছে।
অন্যের জায়গা জমি দখলের জন্য রাজারবাগ দরবার শরীফের পীরের কাণ্ড নিয়ে সম্প্রতি বিস্ময় প্রকাশ করেছিল হাইকোর্ট। মুরিদদের দিয়ে নিরীহ এক ব্যক্তির বিরুদ্ধে ৪৯টি মামলা দেওয়ার ঘটনায় সিআইডির তদন্ত রিপোর্ট দেখে আদালত এই বিস্ময় প্রকাশ করেন। রাজারবাগ দরবার শরীফ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু করা হোক। সাথে সাথে অ্যান্টি কারাপশন কমিশনকে নির্দেশ দেওয়া হোক যে রাজারবাগ দরবার শরীফ এবং দিল্লুর রহমানের যত ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাসেট আছে এগুলোর তদন্ত করে আদালতে রিপোর্ট সাবমিট করা হোক। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার পূর্বথলায়। স্থানীয় জনপ্রতিনিধিদের যোগ সাজসে গ্রামের সচ্ছলদের এই কার্ড দিয়েছে একটি চক্র। অনেকের স্বামীও জানেন না বিষয়টি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। নেত্রকোনার পূর্বধলায় ঘুরে বেড়াচ্ছেন কিছু মৃত ব্যক্তি। না, ভয় পাবেন না, সরকারি সুবিধা পেতে কাগজে কলমে তাদের মৃত দেখানো হয়েছে। স্বামীকে মৃত দেখিয়ে বছরের পর বছর বিধবা ভাতা তুলছেন নারান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের কিছু নারী। সচ্ছলদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ঘটনার তদন্ত করার দাবি করেছেন স্থানীয়রা। যারা স্বামী আছে কার্ড দিছে, বিধবা কইয়া কার্ড দিছে, আর যার এই বিধবা মূলত তারা কিছু পায় নাই। মানুষে টিয়া হায়া খায়া, যারা আমরা ইন্দে হাইছে খায়া 6 মাস হয়েছে কেউ আমার টিয়া হারাই। আমরা কি তা বুঝলাম, এটা তো হ্যাঁ আমরা দেওয়া বুঝাইছে বলে রাজিয়াও আছেন মেম্বর নি, এই যে রাজিয়া রাজিয়া এটাই কইছে যে না এটা দিবা, এটা হারা যা করেন যা করেন যা। আটটা যে কিতা দিছে আমি কইতাছি না, আমি তো শিক্ষিত না, আমি তো জানি না এটা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগও দেয়া হয়েছে। প্রভাবশালী অসাধুরা হুমকি দিচ্ছে অভিযোগকারীকে। তদন্ত করে বিচার চাই এবং আমি এটা সেই সঙ্গে এটারও বিচার চাই যে আমার জীবনের রিস্ক এটা। আমি তো অভিযোগ দিচ্ছি কিন্তু সেই জায়গায় সে আমার অনবরত হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে চাঁদাবাজির মামলা দিবে, হয়রানিমূলক মামলা দিবে। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ইউপি সদস্য। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। যারা দায়ী, যারা এই সমস্ত অপকর্মে যারা জড়িত আছে, যারা ভাতা পাওয়ার যোগ্য না, তাদেরকে ভাতা পাত্র আওতা আনিয়ে এনেছি, তাদেরকে অবশ্যই সরকারের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় বিধবা ভাতা পান 47,278 জন। এর মধ্যে পূর্বধলায় দেয়া হয় 4,573 জনকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাবো। স্ত্রী নাসরিন সহ ওই ভ্যালির মালিক রাসেল গ্রেফতার, গ্রাহকদের 550 কোটি টাকা গায়েব। 21 অক্টোবরের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল 5 অক্টোবর খুলে দেওয়ার সুপারিশ। 20 অক্টোবর খোলার চেষ্টা চট্টগ্রাম। স্কুলগুলোতে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 2 দিন। মিডিয়া বা টক শো দেখে দেশ চালান না, জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের উদ্দেশ্যে সকাল 9টায় ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। খালেদা জিয়ার সাজা আরও স্থগিতের বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলের বিভিন্ন পর্যায়ের সাথে বিএনপির 3 দিনের বৈঠক শেষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।